জুলাই আমাদের স্পিরিটের জায়গা। জুলাইয়ের যে সংগ্রাম এবং ত্যাগ, এই ত্যাগকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে প্রত্যেকটি নাগরিক তার কাঙ্ক্ষিত যে স্বপ্নের বাংলাদেশ সেটি যেন পায়, যেখানে নাগরিক মর্যাদা, নাগরিক অধিকার, গুড গভর্নেন্স থাকে। সেখানে আমি মনে করি যে এই জুলাইয়ের সবচেয়ে বড় ক্ষতি এবং সর্বনাশটা হয়েছে জুলাই পরবর্তী পার্লামেন্টে জামাতের বিরোধী দল হওয়া। কারণ আপনাদেরকে যদি পেছনে একটু মনে করে দিতে চাই যে আমাদের সংগ্রামী শিক্ষিত তরুণরা নিশ্চয়ই মনে করতে পারেন 2006 সালে বিএনপি গভর্নমেন্টের শেষ দিকে যে রাজনৈতিক সংঘাত এবং যেটাকে কেন্দ্র করে আপনার 1/11, তার পরবর্তী যে আওয়ামী লীগ নির্বাচনবিহীন কিংবা আপনার আগের রাতের ভোটবিহীন কিংবা রাতের ভোট দিনের ভোট মিলিয়ে যে পরাপর 3টা টার্ম ক্ষমতায় থেকেছে, আওয়ামী লীগ তার নিজের শক্তিতে থাকতে পারে নাই। আওয়ামী লীগকে বিদেশি অপশক্তিগুলো সমর্থন করেছিল। কেন? সে সময় বিএনপিকে প্রো ইসলামিক গভর্নমেন্ট হিসেবে চিহ্নিত করে সে সময় সেই গভর্নমেন্টের সময় জঙ্গিবাদের উত্থান হচ্ছে, উগ্রবাদের, এটা দেখিয়ে তারা কিন্তু সে সময় আওয়ামী লীগকে নানানভাবে সাপোর্ট করেছিল। তো আজকে জামাতের এই উত্থান কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে কিন্তু আবার আরেকটা সংকটের দিকে নিয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে আমি জামাতেরও স্যাক্রিফাইস আছে এই জুলাই গণ অভ্যুত্থানে, তাদের নেতাকর্মীদের ত্যাগ আছে, আমরা সেটাকে রেসপেক্ট করি। কিন্তু জামাত যদি মেইন স্ট্রিম পলিটিক্সে ডমিনেট করে, সেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এনসিপির এখানে সুযোগ ছিল এই বিকল্প হওয়া, কিন্তু দুঃখজনক যে তারা একটা জামাতের প্রক্সি পার্টিতে আসলে পরিণত হয়েছে, যার ফলে সেই সম্ভাবনাটা তারাই নষ্ট করেছে। তো বিকল্প একটা রাজনীতি দাঁড়াতে হবে। বিএনপি পাওয়ারে আছে, বিএনপিটা সুসংগঠিত বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ যতই হাক ঢাক দেখ শেখ হাসিনা ডিসেম্বরে নভেম্বরে দেশে আসবে, শেখ হাসিনা আসতে পারবে না, এটা চিরন্তন সত্য। শেখ হাসিনা যেদিন আসবে ওই ঘোষণা যদি তারা ফিক্স করে, এই একদিন আগে এই ভিডিও যদি আপনারা মরে মরে প্লে করেন, জনগণই যার যা কিছু হচ্ছে তাই নিয়ে হাসিনার আগমনকে প্রতিহত করবে, কোনো রাজনৈতিক দলকে প্রয়োজন হবে না। তো কাজেই সেখানে আওয়ামী লীগের আর ব্যাক করার সুযোগ নাই। বাট একটা বিকল্প শক্তিশালী রাজনৈতিক দল এখানে গভর্নমেন্টের পাশাপাশি দাঁড়াতে হবে। সেখানে সুযোগ আছে যারা বিকল্প নতুন রাজনীতি করতে চান, সেখানে তরুণদের সুযোগ আছে। যেই সংগ্রামী তরুণরা জীবনের মায়া তুচ্ছ করে ত্যাগ করে লড়াই সংগ্রাম করেছে, তাদের সুযোগ আছে। সর্বশেষ আমি ইশাক ভাই চলে গেছেন, জায়েদ ভাই আছেন, তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সরকারের 3টি মন্ত্রণালয় উপদেষ্টা সহ মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। এই জুলাইয়ের আমাদের একটা বড় দায়বদ্ধতা আছে, যেটা 71 পরবর্তী সরকার করতে পারে। আমরা সেই ব্যর্থতার দায় বহন করতে চাই না। এই জুলাইয়ের যে 834টি পরিবার, আমি বলেছিলাম মাসিক ভাতাটা তার দরকার নাই, এককালীন 1 কোটি টাকা করে আমরা তাদেরকে দিতে চাই। 834 কোটি টাকা রাষ্ট্রের কাছে খুব বড় কিছু না, বিদেশি মুদ্রা না, দেশীয় মুদ্রা, কাজে রিজার্ভে টান পড়বে না। আহত এই আমাদের যোদ্ধাদেরকে, এই যে আমরা বারবার বলছি যে 5 লক্ষ সরকারি চাকরিতে পদ খালি আছে, এই জুলাইয়ে যারা বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছে, এর চেয়ে সৎ দেশপ্রেমিক সাহসী তরুণ আর আমরা কবে পাবো? এই তরুণদের কি সরকারি চাকরিতে মনে করি এই 5 লক্ষ যে সরকারি শূন্য পদ আছে, এখানে পুরোপুরি না, অন্তত 30% আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা কোটা না। তরুণদের এই আহত পঙ্গু যোদ্ধাদের পুনর্বাসনের জন্য, আগামীর বাংলাদেশকে জুলাইয়ের আকাঙ্ক্ষায় গড়ে তোলার জন্য আমরা অন্তত অন্থার এই জুলাইয়ের আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত তরুণদের অবদান, তাদেরকে আমরা বিবেচনা করি। তাহলেই হবে প্রকৃত অর্থে এই জুলাইয়ের প্রতি, তরুণদের প্রতি একটা আমাদের কিছুটা দায়িত্ব পালনের সুযোগ। তো জামাতের আমিরকে ধন্যবাদ জানাই যে তিনি সাংবিধানিক যে চর্চা, রাষ্ট্রপতি প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে সাংবিধানিক চর্চায় জামাত অংশগ্রহণ করেছে। এতদিন আমরা দেখেছি যে সংবিধান নিয়ে জামাত এবং এনসিপির নানান ধরনের মন্তব্য ছিল যে বিদ্যমান সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। আমার প্রশ্ন হলো, গণ অভ্যুত্থানের পরপর আপনারা কেন সংবিধানকে ছুঁড়ে ফেলেননি? মানে যখন প্রয়োজন হবে সংবিধানকে ব্যবহার করবেন, আর যখন প্রয়োজন হবে না তখন সংবিধানকে ছুঁড়ে ফেলবেন, এটি একটি রাজনৈতিক দলের কাজ হতে পারে না। জামাতের আমির তিনি সংসদে দাঁড়িয়ে বলেন, আমরা কোথায় বলেছি 72-এর সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলবো, অথচ তাদের অন্যান্য এমপিরা বিভিন্ন জায়গায় সংবিধান বিরোধী বক্তব্য প্রদান করে থাকে। এই যে জামাতের দ্বিচারিতার রাজনীতি,
এইটা পরিহার করার জন্য আমি জামাতের প্রতি আহ্বান করছি এবং তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে সংবিধানকে নতুনভাবে স্বীকৃতি প্রদান করেছে। এই জন্য আমি জামাত ইসলামকে এবং জামাতের আমিরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, তিনি যে কথা বলেছেন যে প্রধানমন্ত্রী চাইলে তিনি ভারত সফর করতে পারেন, দেখেন একজন রাজনৈতিক নেতার বক্তব্য ঠিক এরকমই হওয়া উচিত। আমার কাছে মনে হয় জামাত নির্বাচনের পর থেকে যে ধরনের ভুলের মধ্যে ছিল, এখন তারা অনুধাবন করতে পারতেছে যে এইভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। বিশেষ করে মানুষের প্রশ্ন হলো জামাতকে নিয়ে যে আপনারা সরকারের 6 মাসের মূল্যায়নের কথা বলছেন, আমরাও তো জানতে চাই বিরোধী দল হিসেবে জামাত 6 মাসে কি কি কাজ করেছে। আমরা দেখেছি যে 6 মাসে সরকারকে নানানভাবে পতনের হুমকি দেওয়া, সরকারের মিথ্যাচার করা, সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ছাড়া জামাতের আর কোনো কাজ ছিল না। দেখেন গণ অভ্যুত্থানের 2টা শক্তি, একটা শক্তি সরকারি দলে আর একটা শক্তি বিরোধী দলে। এখন আপনি যদি রাষ্ট্রের সংস্কারে, রাষ্ট্রের পুনর্গঠনে আমাকে সহযোগিতা না করেন, আমার একার পক্ষে কি এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভবপর নয়। জামাত ইসলাম আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই জিনিসগুলো তারা বুঝতে পারতেছে, কিন্তু জামাত ইসলাম তো কিছুদিন বোঝে, আবার কিছুদিন পরে তারা ভুলে যায়। তো এইবার আমি জামাতের আমিরকে বলবো যে আর ভুলেন না, রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে সেই পতিত ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে। আপনারা কি চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হোক? আপনারা কি চান? যদি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চান, তাহলে সরকারকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করুন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে এই রাষ্ট্রের কল্যাণে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, এটি সবাই তো প্রশংসা করতেছে। দেখেন বিএনপি কি চাই, সর্বশেষ কিশোরগঞ্জের যে প্রোগ্রামে, সেখানে আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেখানে গিয়েছিলাম। দেখেন তিনি কল্যাণ রাষ্ট্রের ধারণা মানুষের সামনে, জাতির সামনে উত্থাপন করেছেন। অর্থাৎ বিএনপি চায় একটি কল্যাণ রাষ্ট্র, এবং সেই কল্যাণ রাষ্ট্র কায়েমে আমি জামাত ইসলামকে বলবো যে আপনারা শরিয়া আইন কায়েম করতে চান, কিন্তু যেহেতু বাংলাদেশের জনগণ বা বিএনপি একটি মধ্যপন্থী দল হিসেবে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমি দৃঢ় বিশ্বাস করি যে এই কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিন্তু শরিয়া আইন রয়েছে। সুতরাং আপনারা শরিয়া আইন নিয়ে কখনো বলেন যে আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন, কখনো বলেন যে করবেন না। আমার স্পষ্ট কথা, একটি ইসলামিক দল হিসেবে আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতেই পারেন, কিন্তু মুনাফিকি করেন না। শরিয়া আইন প্রতিষ্ঠার নামে জামাত ইসলাম মূলত মুনাফিকি করতেছে। এই মুনাফিকের রাজনীতি এদেশের জনগণ গ্রহণ করবে না। আর বিএনপির যে ধারণা, সেটি বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আমি মনে করি জামাত ইসলামের উচিত হবে এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপিকে সহযোগিতা করা। আর সর্বশেষ কথা হলো, শেখ হাসিনা বাংলাদেশে ভাই ফিরবে না, এটি আমি আগেও বলেছি। আমাদের স্পষ্ট কথা, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে, তাহলে বিমানবন্দর থেকে আমরা তাকে রিসিভ করে আমরা ওই ফাঁসির মঞ্চ পর্যন্ত তাকে আমরা নিয়ে যাব। যে শেখ হাসিনা 1400-এর অধিক মানুষকে গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছে, সে বাংলাদেশে ফিরে আবারও রাজনীতি করবে, দেশের জনগণ গ্রহণ করবে? সরকারি দল এবং বিরোধী দল তারা এই ব্যাপারে অন্তত ঐক্যমতের জায়গায় রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আর বিশেষ করে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে, বিচার শেষ হওয়ার আগে জামাত ইসলাম চাইলেও আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জামাতের একজন নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনি বলেছেন, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, তাদের খুব বেশি আপত্তি থাকবে না। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার ব্যাপারে জামাতের আপত্তি না থাকতে পারে, কিন্তু আমাদের আপত্তি আছে। যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, শহীদ পরিবারের আপত্তি আছে। যারা দেশের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের আপত্তি আছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে বলবো, আপনার বক্তব্যের ব্যাখ্যা আপনি প্রদান করুন, স্পষ্ট করুন, জামাত ইসলাম কি আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে চায় 96-র মতন, নাকি আসলে আপনারা একটি গঠনমূলক, একটি গণতান্ত্রিক বিরোধী দল হিসেবে আপনারা কাজ করতে চান? সে বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট।